নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী ৩রা আষাঢ় ১৪৩১, ইংরেজির ১৮ জুন ২০২৪, মঙ্গলবার, দ্বাদশী। সূর্যোদয়ের সময় ভোর ৪:৫৫, সূর্যাস্তের সময় সন্ধে ৬:২১। নক্ষত্র স্বাতী, জন্মে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। দিনের বেলা ২:৫৬ গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা এর আগের দিন গঙ্গার কথা বলেছিলাম, সোমবারে গঙ্গার কথা বলেছিলাম। তার কারণ রবিবারে ছিল গঙ্গা পূজা এবং গঙ্গা পূজা রবিবারে করতে পারিনি। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা বলবো, সেই দিনটা তো মহাপ্রভুর জন্য নির্দিষ্ট করা আছে, তার মধ্যে পুরাণ চিরন্তন ঢোকাতে পারিনি। সেই কারণে আমরা একটু দেরি করে, একদিন দেরি করে গঙ্গার সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আবার আজকে তাহলে একলব্যের গল্পে ফিরে আসব। একলব্য বনের মধ্যে থেকে সে তার মতন করে সাধন ভজন করে, অস্ত্র শিক্ষা করে এবং পঞ্চপাণ্ডব যখন গেছে সেই বনের মধ্যে, অর্জুন গেছে, যুধিষ্ঠির গেছেন, ভীম, নকুল, সহদেব, দ্রোণাচার্য তাদের নিয়ে গেছেন এবং কৌরবেরাও গেছে। সেখানে সে আশ্চর্যজনকভাবে একটা কুকুরের মুখ আটকে দিয়ে, বান দিয়ে একটা কুকুরের মুখ আটকে দিয়েছে, শিকারী কুকুরের মুখ, এবং কোনো রক্তপাত হয়নি। তাই দেখে এবার দ্রোণাচার্য আর একলব্যের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই কথা, যে একলব্য বলছে আমি আপনার কাছে গিয়েছিলাম হস্তিনাপুরে অস্ত্র শিক্ষা করবার জন্য, কিন্তু আপনি রাজি হননি। দ্রোণাচার্য বলছেন হ্যাঁ আমি রাজি হইনি, নিষাদ পুত্র, নিচু জাত, আমি তোমাকে অস্ত্র শিক্ষা দেব বলে আমি রাজি হইনি। এইখান থেকে আমাদের আজকের গল্প শুরু হবে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, এই পর্বে শিষ্যের সাধনা। এই প্রবন্ধটি পর্যায়ক্রমে পড়ে শোনাচ্ছি আপনাদের, শোনাবো আরো খানিকটা। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, চিঠি পড়ব একটি, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা কোন্নগরের শকুন্তলা কালী মন্দিরের কথা বলবো। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে, একলব্যের গল্প। ফিরে এলাম পুরাণ চিরন্তনে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। সৌমিত্র বসু কথা বলছে, এখন একলব্যের গল্প বলছে। তো দ্রোণাচার্য বললেন যে হ্যাঁ, আমি তোমাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে পারি না। তো একলব্য তখন বলছে আচ্ছা আপনার এটা মনে আছে গুরুদেব, মাস তিনেক আগে আপনারা এখানেই এসেছিলেন অস্ত্র শিক্ষার অনুশীলন করবার জন্য? দ্রোণাচার্য বললেন হ্যাঁ 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 এসেছিলাম। হ্যাঁ, এখানেই তো অর্জুন বানবিদ্যায় তার অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সবাইকে একেবারে মুগ্ধ করে দিয়েছিল। গুরুদেব, একলব্য বলছে, আমি ওই ঢিবিটার আড়াল থেকে সেদিন সারাদিন ধরে আপনার শিক্ষাদান দেখেছিলাম। আপনারা চলে যাওয়ার পরেই আপনার এই যে পায়ের ছাপ পড়েছিল যে জায়গায়, সেখান থেকে মাটি তুলে আপনার এই মূর্তি বানিয়েছি, আপনি দেখুন। তারপর থেকে প্রতিদিন আপনার সামনে তীর ছোড়া অভ্যেস করি। 7টি বানের সাহায্যে কুকুরের মুখ বন্ধ করবার এই কৌশলও আপনার কাছেই আমার শেখা গুরুদেব। কি আশ্চর্য! এ তো খুব বিপদ হয়ে গেল। দ্রোণাচার্যের প্রথমেই কথাটা মনে হলো যে তিনি এদের আশ্রয়ে আছেন, হস্তিনাপুর রাজবাড়ির আশ্রয়ে আছেন। তিনি অর্জুনকে কথা দিয়েছেন তাকে এমন বিদ্যা শেখাবেন যে অতুলনীয় হবে, অন্য কেউ ধনুর্বিদ্যায় তার সমকক্ষ হতে পারবে না। কি
কিন্তু এ তো অর্জুনের সমকক্ষ হয়ে গেছে, হয়তো তাকেও ছাপিয়ে যেতে পারে। একেবারে একা, কারুর কোনো সাহায্য না নিয়ে, শুধু আমার কথা মনে করে সে এক মনে সাধনা করে গেছে এত দীর্ঘদিন ধরে। কি হবে এবার? কি হবে? অর্জুন যদি কুপিত হয় তাহলে, খুব বাংলা কথা, খুব সোজা কথাই বলছি, দ্রোণাচার্যের চাকরি চলে যেতে পারে তো। কি খাবেন তাহলে? একেবারে এটা একেবারে রুজি রোজগারের প্রশ্নে এসে দাঁড়ালো, তাই না? তো আর রাজকুমাররাও মনে মনে কি ভাবছে কে জানে। ওদের দৃষ্টি বলছে ওরা কিছুটা হলেও আমাকে বোধহয় অবিশ্বাস করছে যে আমি লুকিয়ে লুকিয়ে এই জঙ্গলে এসে এই যে ছেলেটি একলব্য, একে অস্ত্র শিক্ষা দিয়ে যাই। কেননা আমি কবে কি একটা শিখিয়েছিলাম সেইটাকে মনে রেখে সেই ওটা অভ্যাস করতে 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 এতখানি দক্ষ হয়ে উঠেছে অস্ত্রবিদ্যায়, এটা তো সম্ভব নয়। আর এ তো সবাইকে ছাপিয়ে যাবে। না না না, কোনো শিক্ষাগুরুর প্রত্যক্ষ সান্নিধ্য ছাড়াও যা শিখেছে এ তো অবিশ্বাস্য। দ্রোণাচার্য মাথায় একটা মতলব খেলে গেল, খুব খুব খারাপ একটা মতলব। আপনারা সকলে জানেন সেটা, তবু আমি বলছি আপনাদের একটা মতলব। তিনি সামলে নিলেন নিজেকে, তবে বললেন, তাহলে বলছো যে আমি তোমার শিক্ষা গুরু, আমার কাছ থেকেই এই সমস্ত শিক্ষা তুমি লাভ করেছো একলব্য? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই ধরেছেন। এই যে মাটি দিয়ে আপনার এই মূর্তি তৈরি করেছি, তার সামনেই আমার শিক্ষা লাভ। আমি যা কিছু শিখেছি সব আপনারই দান গুরুদেব। তা আমি যদি গুরু হই, তুমি আমাকে তো গুরু দক্ষিণা দাও নিয়ে একলব্য, আমাকে গুরু দক্ষিণা দাও। হ্যাঁ, এ তোমার পরম সৌভাগ্য, আপনি আমার কাছ থেকে গুরু দক্ষিণা চাইছেন। আপনি যা বলবো আমি তা দেবার চেষ্টা করব। আপনি বলুন। না না না, তোমার সাধ্যের পক্ষে অতিরিক্ত হবে না এরকম গুরু দক্ষিণা আমি তোমার কাছ থেকে চাইবো, দেবে তো? একলব্য নিষাদ পুত্র জঙ্গলের মধ্যে থাকে, অত্যন্ত সরল, তার মনে তো আর ঘোর প্যাঁচ নেই। সে কল্পনাই করতে পারেনি তার গুরু এই যে যুক্তির জালে কখন তাকে সম্মোহিত করে ফেলেছেন। এইবার দ্রোণাচার্য কি বললেন, কি বললেন আপনারা সকলে জানেন, তবু আমি বলি। কিন্তু তার আগে একটু গান শুনে নি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একলব্য বললেন যে হ্যাঁ দেবো, দেবো গুরুদেব। আপনি আপনি কি গুরু দক্ষিণা চান বলুন, আমি দেবো। দ্রোণাচার্য বললেন যে বেশ, তাহলে তোমার ডান হাতের ওই যে বুড়ো আঙুলটা, ওইটা আমাকে গুরু দক্ষিণা হিসেবে দাও একলব্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন একজন এমন গুরুর কথা, যিনি গুরু দক্ষিণা হিসেবে শিষ্যের সমস্ত সামর্থ্য, সমস্ত দক্ষতা, শিষ্যের সমস্ত যোগ্যতা, সেই সমস্তটা কেড়ে নিতে চান। এইরকম একজন গুরুর কথা বলছি আপনাদের। কিন্তু একলব্য, নিষাদপুত্র একলব্য, অসভ্য বর্বর যে নিষাদ জাতি, মানে এরা মনে করতেন তাই, সেই একলব্য সঙ্গে সঙ্গে একটা ছুরি নিয়ে ডান হাতের বুড়ো আঙুলটা কেটে ফেললো। কাছেই একটা ডুমুর পাতা ছিঁড়ে নিয়ে তার উপরে সেটা রেখে দ্রোণাচার্যের সামনে দিল, এই নিন গুরুদেব আপনার গুরু দক্ষিণা। সকলে তো একবারে স্তম্ভিত হয়ে গেছে। দ্রোণাচার্য নিজেও ভাবতে পারেননি তার এক কথায় একলব্য এত তাড়াতাড়ি এইরকম একটা কাণ্ড করে বসবে। তো যত যাই হোক, গুরু বলে একটা মান্যতা দিয়েছে, স্বীকার করেছে। যদিও সত্যি আমি কি গুরু হবার যোগ্য? আমি তো তাকে কিছু শেখাইনি, সে আড়াল থেকে আমাকে দেখে নকল করে সে শিখেছে। কিন্তু গুরু বলে মেনেছে, তা সত্ত্বেও মেনেছে। মনের মধ্যে একটু একটা নরম ব্যাপার তো তৈরি হয়ে যায়, একটা স্নেহ তো তৈরি হয়ে যায়, হয়ে যাওয়াটাই উচিত, মানুষ তো। তিনি একটু সময় নিলেন নিজেকে সামলে নিতে। তার চোখে জল চলে এলো, হয়তো কল্পনা করতে পারি গলা একটু ধরে গেল, গলায় ব্যথা করছে।
দুহাত তুলে তিনি আশীর্বাদ করলেন ওই অর্জুনের সামনে, পাণ্ডবদের সামনে, কৌরবদের সামনে, সকলের সামনে। তোমার শিক্ষা সম্পূর্ণ হোক বৎস, তুমি ধনুর্বিদ্যায় পারঙ্গম হও। এই আশীর্বাদটা না করে পারলেন না দ্রোণাচার্য। তার তার সমস্ত নিরাপত্তার অভাব, তার চাকরি চলে যেতে পারে, এই সমস্ত সম্ভাবনাকে পার করে তিনি এই আশীর্বাদটা করলেন একলব্যকে। একলব্য তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করবার জন্য আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম শিষ্যের সাধনা। স্বাস্থ্য, সম্পদ, দীর্ঘ জীবন প্রভৃতি তথাকথিত ভালো ভালো জিনিসের জন্য এই আকাঙ্ক্ষা মায়া বা ভ্রম ভিন্ন আর কিছুই নয়। এগুলি পাইবার জন্য মনোনিবেশ করিলে ভ্রম দৃঢ় করা হয়। ইহজীবনে আমাদের এ সকল স্বপ্ন ও মায়া আছে, এবং পরলোকে স্বর্গে যাইয়া আমরা এগুলি আরো বেশি পরিমাণে পাইতে চাই। মায়া বাড়িয়া যায়। মন্দের প্রতিরোধ করিও না, তাহার সম্মুখীন হও। তুমি মন্দ বা অশুভ অপেক্ষা অনেক বড়। জগতে এই যে দুঃখ আছে, একজনকে তো তাহা ভোগ করিতে হইবেই। কাহারও অনিষ্ট না করিয়া তুমি কোনো কাজ করিতে পারো না। আর যখন তুমি পার্থিব শুভ কামনা করো, তখন শুধু আরেকটি অশুভই এড়াইয়া যাও। সেই অশুভ অপর কাহাকেও ভোগ করিতে হইবে। মন্দটি সকলেই অন্যের ঘাড়ে চাপাইতে চায়। সাধক বলিবে, জগতের সকল দুঃখ আমার নিকট আসিতে দাও, আমি এগুলি সহ্য করিব, অপরকে মুক্ত হইতে দাও। ক্রুশবিদ্ধ মহামানবকে স্মরণ করো। জয়লাভ করিবার জন্য তিনি অসংখ্য দেবদূত আনিতে পারিতেন, কিন্তু তিনি প্রতিরোধ করিলেন না। যাহারা তাহাকে ক্রুশে বিদ্ধ করিল, তাহাদিগকে তিনি করুণা করিলেন। তিনি সকল দুঃখ কষ্ট ও অপমান সহ্য করিলেন। সকলের ভার তিনি নিজের স্কন্ধে গ্রহণ করিলেন। তোমরা যাহারা অতিশয় দুঃখ ভারাক্রান্ত, তাহারা আমার নিকটে আইসো, আমি তোমাদের দুঃখ দূর করিব এবং শান্তি দিব। ইহাই যথার্থ সহনশীলতা। তিনি জীবনের কত ঊর্ধ্বে ছিলেন, এত ঊর্ধ্বে যে আমরা কৃতদাসগণ তাহা ধারণাও করিতে পারি না। আমার গালে কেহ চড় মারিলেই আমার হাত সশব্দে আরেকটি চড় মারিয়া দেয়। আমি কিরূপে সেই মহিমময় পুরুষের মহত্ব ও চিত্তের প্রশান্তি ধারণা করিতে পারি? তাহার মহিমা আমি কি বুঝিব? কিন্তু আদর্শকে আমি নিচে নামাইয়া আনিব না। আমি অনুভব করি, আমি দেহ, আমি অন্যায়ের প্রতিরোধ করি। আমার মাথা ধরিলে তাহা সারাইবার জন্য সারা পৃথিবী ঘুরিয়া বেড়াই, 2000 শিশি ঔষধ খাই। কেমন করিয়া আমি এ সকল অপূর্ব চরিত্র বুঝিতে পারিব? আদর্শ আমি দেখিতে পারি, কিন্তু আদর্শের কতটুকু? এই দেহের কোনো চেতনা, কোনো তুচ্ছ অহংভাব, কোনো আনন্দ বেদনা, সুখ দুঃখ সেই স্তরে পৌঁছিতে পারে না। সর্বদা শুধু চৈতন্য বিষয়ক চিন্তা করিয়া এবং মনকে জড় বস্তুর ঊর্ধ্বে রাখিয়া আমি সেই আদর্শের আভাস মাত্র পাইতে পারি। জড় বস্তুর চিন্তা এবং ইন্দ্রিয় জগতের রীতিনীতির কোন স্থান সেই আদর্শে নাই। ওইগুলি হতে মন তুলিয়া আত্মায় সমাহিত করো। তোমার জীবন ও মৃত্যু, সুখ ও দুঃখ, নাম ও যশ সব ভুলিয়া যাও এবং অনুভব করো তুমি শরীর বা মন নও, তুমি শুদ্ধ আত্মা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে গানের পর কথামৃত। বিবেকানন্দের রচনা থেকে পাঠ শুনলেন, তারপর এবারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর কি বলছেন? এর আগের দিন আপনাদের মনে আছে এই কামিনী কাঞ্চন নিয়ে নানান রকম কথা হচ্ছিল। ঠাকুর খুব মজা করে
তার কিছু কিছু উদাহরণ দিচ্ছেন। তার চারপাশের যে মানুষজন, সেই মানুষজনের মধ্যে থেকে কিছু কিছু উদাহরণ দিচ্ছেন। যেমন বলছেন যে সকলকেই দেখি মেয়ে মানুষের বশ। কাপ্তেনের বাড়ি গিয়েছিলাম, তার বাড়ি হয়ে রামের বাড়ি যাব, তো কাপ্তেনকে বললাম গাড়ি ভাড়া দাও। কাপ্তেন তার মাগকে বললে, সে মাগও তেমনি ক্যা হুয়া করতে লাগলো। শেষে কাপ্তেন বললে যে ওরাই দেবে, মানে রামেরা দেবে। গীতা, ভাগবত, বেদান্ত সব ওর ভেতরে। মানে কাপ্তেনের বাড়িতে গেছেন, গিয়ে বলেছেন যে রামের বাড়িতে যাব। তো ঠাকুরের তো পয়সা কড়ি থাকে না, পয়সা কড়ি তিনি ছোঁনও না, পয়সা কড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যারা তাকে নিয়ে যায় তারা তার গাড়ি ভাড়া দিয়ে দেয়, এইরকমটাই তো হয়। তো কাপ্তেনকে বলেছেন, কাপ্তেনের কাছে কিন্তু টাকা পয়সা নেই, এবং তখনকার দিনের গাড়ি ভাড়ার কত টাকা, কি বা গাড়ি ভাড়া, আজকের মতো তো আর নয়, পয়সার ব্যাপার। কিন্তু কাপ্তেনের কাছে সেটা নেই। কাপ্তেন তার গিন্নির কাছে গেছে, গিন্নি টাকা দেবে না, ক্যা হুয়া এসব করছে। তখন কাপ্তেন শেষ পর্যন্ত বলেছে রাম দেবে, রামের বাড়ি যাচ্ছেন, রাম দেবে। এতটাই বস, এবং এটা ঠাকুরের ভেতরে কোথাও লেগেছে। সেই লাগাটা ওই অপমান নয় যে গাড়ি ভাড়াটা দিল না, সেই অপমানটা নয়। ঠাকুরের মনে হচ্ছে যে এই যে একজন মানুষ, সে তার নিজের মতন করে স্বাধীন একটা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সে তো সম্পূর্ণ রকম পরাধীন। এবং কি ধরনের পরাধীন, সে তো এই যে কামিনীর কাছে পরাধীন, কামিনীর পরাধীন হয়ে রয়েছে সে। এইটা ঠাকুরের কোথাও ভেতরে খুব লেগেছে। ঠাকুর বলছেন যে ও গীতা, ভাগবত, বেদান্ত সব এর ভেতরে ঢুকে গেছে, আর কিছুতেই কিছু হয় না। ওই সে যা বলবে তাই হবে, তার বাইরে আর কিছু হবে না। টাকা কড়ি সর্বস্ব সব মাগের হাতে। আর বলা হয় আমি দুটো টাকাও আমার কাছে রাখতে পারি না, কেমন আমার স্বভাব। বড়বাবুর হাতে অনেক কর্ম, কিন্তু করে দিচ্ছে না। একজন বলল গোলাপিকে ধরো তবে কর্ম হবে। গোলাপি বড়বাবুর রাঁড়, রক্ষিতা। এটা তো খুব পুরনো কথা, যে তুমি যদি কোনো কাজ আদায় করতে চাও, সেই লোকটার কাছ থেকে তুমি কাজ আদায় করতে পারছো না, তুমি তার বান্ধবীর কাছে যাও, তার স্ত্রীর কাছে যাও, তার রক্ষিতার কাছে যাও, তাকে গিয়ে ভজিয়ে ভাজিয়ে রাজি করাও। সে করে নাক টাক লাগিয়ে এরকম করে কথা বলবে, এবং সেই কথা শুনে তিনি নরম হয়ে রাজি হয়ে যাবে। পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে। কেরলায় যখন গাড়ি করে গিয়ে পৌঁছলাম, তখন বোধ হলো যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম। তারপরে দেখি যে 4 তলা নিচে এসেছি। কলমবাড়া রাস্তা, মানে স্লোপিং রাস্তা। যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমাকে ভূতে পেয়েছে, সে ভাবে আমি বেশ আছি। এই যে লোকটা নেমে যাচ্ছে ধীরে ধীরে, সে নিজেকে বুঝতে পারে সে নেমে যাচ্ছে। আমরা চোখের সামনে কিছু মানুষের পতন তো দেখেছি, আমরা যারা সংসারী মানুষ, মানে ঠাকুর সংসারী মানুষ সেই অর্থে নন, নিশ্চয়ই নন, যদিও তিনি বিবাহ করেছেন, কিন্তু সংসার ধর্ম বলতে যেটা বোঝায় সেটা তো পালন করেননি। কিন্তু ঠাকুর যে কথাটা বলছেন সেটা আমাদের ক্ষেত্রে সত্যি, যে একটা মানুষের পতন ঘটছে, আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। তাকে বলে কোনো লাভ নেই, সে বুঝছে না, সে ভাবছে এটাই ঠিক পথ, তাই না? কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছে, একটু গান শুনে নি। গান শেষ, কথা শুরু, জীবনের সহজ পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন কথামৃত থেকে পাঠ, সত্যি সত্যি তো সহজ পাঠ, জীবনের সহজ পাঠ তো এই কথামৃতই। তো এই যে মানুষটা নিচে নেমে যাচ্ছে, এর সবচেয়ে ভালো উদাহরণ ঠাকুর বলছেন যে একটা স্লোপিং রাস্তা, সে রাস্তা দিয়ে হেঁটে নেমে যাচ্ছি, আমি বুঝতেও পারছি না যে কত নিচে নেমে গেলাম। এর সবচেয়ে ভালো উদাহরণ আমার নিজের বলতে বলতে মনে পড়লো। আমি অনেকদিন পর্যন্ত চড়িনি, তবে ইদানিং কালে খুব চড়া হচ্ছে আর কি, পর কয়েকদিন চড়া হলো। সেটা হচ্ছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রোটা চালু হয়েছে, হাওড়া ময়দান যায় গঙ্গার তলা দিয়ে। এবারে এই ধরুন মেট্রো যত নিচ দিয়ে যায়, গঙ্গা, পুরো গঙ্গা নদীটা তার তলা, হ্যাঁ, সেইটা
ধরুন কত নিচে, একটা হিসেব করে দেখছিলাম, এক্ষুনি মনে পড়ছে না সেটা কতটা নিচে, কত মানুষ নিচে। প্রায় ধরুন 16-17 মানুষ নিচ পর্যন্ত জল আছে, তারও নিচ দিয়ে ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা তো মেট্রো, যে পাতাল রেল, সেটা তো সাধারণভাবে এত নিচ দিয়ে যায় না, যে কারণে বলা হচ্ছে, সেই সময় ঘোষণাও করা হয় যে এত নিচ দিয়ে যাচ্ছে, এটা একটা সাংঘাতিক ঘটনা প্রযুক্তির দিক থেকে। কিন্তু ট্রেনটা আস্তে 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 নেমে যায় নিচে, ওই ওই স্লোপিং সেই পথ ধরে নেমে যায়। সেইটে আমরা টের পাই না, ট্রেনের ভেতরে থেকে আমরা টের পাই না। হঠাৎ যখন ঘোষণা হয় যে আমরা এখন গঙ্গার তলায়, তখন ভেতরে কিরকম একটা শিহরণ জাগে এবং আমরা অতটা নিচে নেমে এসেছি। ফলে ঠাকুর বলছেন, যাকে ভূতে পায় সে জানতে পারে না আমায় ভূতে পেয়েছে, যার পতন হয় সে জানতে পারে না নিজে নিজে যে আমার পতন হচ্ছে, যে ভুল পথে চলে যাচ্ছে সে জানতে পারে না সে ভুল পথে চলে যাচ্ছে। আবার স্ত্রীলোক সম্বন্ধে কথা বলছেন ঠাকুর, বলছেন যাকে জিজ্ঞেস করি সেই বলে হ্যাঁ আমার স্ত্রীটি ভালো, একজনেরও স্ত্রী মন্দ নয়, বলে খুব হাসছে। যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না, যারা দাবা বোড়ে খেলে তারা অনেক সময় জানে না ঠিক কি চাল, কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে। আমি যখন মোহগ্রস্ত হয়ে থাকি, এই 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 কথাটার দাম এইখানে, সেইটা বলি আপনাদের, আমার যা মনে হচ্ছে, আমরা যখন মোহগ্রস্ত হয়ে থাকি তখন আমরা কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারি না। যেমন যে লোকটা, ওই ঠাকুর বলছেন যে দাবা খেলছে, সে তো সমস্তটা ভাবছে যে করে হোক হারাতে হবে, ভাবছে এই সমস্ত নানা রকম ভাবছে, তার মাথার ভেতরটা গুলিয়ে যায়, সে ধরতে পারে না যে কোনটা ঠিক চাল। জীবনের ক্ষেত্রে এরকম হয়, লক্ষ্য করে দেখবেন, কোনো একটা সংকটের মধ্যে পড়ে বা কোনো একটা ক্ষেত্রে আপনি একটা কাজ করে ফেললেন, পরে মনে হলো আমি এটা করলাম, কি করে করলাম, কেন করলাম, এটা তো আমার করার কথা নয়। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, শুনছেন ঠাকুরের কথা, কথামৃত। কথামৃত পড়ছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন? বলছেন স্ত্রী মায়া রূপিণী। নারদ রামকে স্তব করতে লাগলেন, হে রাম, তোমার অংশে যত পুরুষ, তোমার মায়া রূপিণী সীতার অংশে যত স্ত্রী, আর কোনো বর চাই না, এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ না হই। এই জগৎ সংসারের মধ্যে পুরুষ আছে, প্রকৃতি আছে, এই জগৎ সংসারের মধ্যে কোনো একটা কিছু আছে যা আমাদের ভুলিয়ে রাখে, জাগতিকতা যাকে বলে, কিন্তু সেইটা যেন আমাকে শেষ পর্যন্ত ভুলিয়ে রাখতে না পারে, আমি যেন সেখান থেকে উত্তীর্ণ হয়ে যেতে পারি। তো ঠাকুর বলছেন যে তোমাদের বলি তোমরা সংসারে আসক্ত হইও না। দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে, সৎ অসৎ বিচার হয়েছে, এখন তাকে বলি বাড়িতে যা, কখনো এখানে এলি, দুদিন থাকলি, এই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তোমার সৎ অসৎ বিচার হয়, যতক্ষণ না পর্যন্ত জ্ঞান অজ্ঞানের বোধ হয়, ততদিন পর্যন্ত তোমার চেষ্টা করে যেতে হবে, তারপর আবার জানা হয়ে গেল। ওই যে ঠাকুর যে গল্পটা বলেছিলেন যে গুরু শিষ্যকে বললেন ঠিক আছে মরা হয়ে পড়ে থাকবি, দেখবি তুই মরে গেছিস বলে সংসারে কি হয় না হয়। শিষ্য দেখলো সব ঠিক আছে, সবাই খুব হু হু করে কাঁদছে, কিন্তু যেই সন্ন্যাসী গিয়ে বললো যে ঠিক আছে আমি একে বাঁচিয়ে দেবো, তার বদলেই তোমরা যারা কাঁদছো তাদের মধ্যে একজনকে মরতে হবে, কেউ রাজি হয় না। তখন শিষ্য বললো বুঝতে পেরেছি সংসার কাকে বলে, বুঝতে পেরেছি, চললুম। তো এই যে বোধটা, এই বোধটা তো আমাদের তৈরি হয়নি, আমরা ভাবতেই পারি না, আমরা ভাবতে সাহস পাই না, এরকম তো। তো এই বোধটা যদি তৈরি হয়ে যায় তাহলে আমি সংসারে থাকতে পারি, সংসারে থাকতে পারি, কোনো অসুবিধা নেই, আমি সংসারের মধ্যে থাকলাম, আমার সংসারের যে জল, সংসারের যে পাপ, সংসারের যে কাদা, সংসারের যে কাজল, ঠাকুর সেই বলেন না যে সংসারে থাকা মানে কাজলের ঘরে থাকা, সেই কাজল আমার গায়ে লাগলো না। আর যে কথাটা বলছেন ঠাকুর, খুব জরুরি কথা,
তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, তবেই মঙ্গল হবে আর আনন্দে থাকবে। ভালোবেসে থাকো, ভালোবেসে থাকো, ভালোবেসে থাকো। যাত্রাওয়ালারা যদি এক সুরে গায় তবেই যাত্রাটি ভালো হয়, আর যারা শোনে তাদের আহ্লাদ হয়। এক সুরে গাও। এই এক সুরে গাইবার কথা ঠাকুরের কথা। তাই দিয়ে শেষ হলো আজকের কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠি পড়ার সময় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে দেবী মণ্ডলের চিঠি, থানা ফলতা, গ্রাম অনন্তরামপুর। পড়ে শোনাই দেবী মণ্ডলের সেই চিঠি। চিঠির বিষয় হলো পথে যেতে যেতে। চিঠিটা লিখতে আমার দেরি হয়ে গেল, জানি না আপনি এটা গ্রহণ করবেন কিনা, তাও আমি চিঠিটা লিখে ফেললাম। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা কালী মায়ের মন্দির আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ওই মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে যেতাম। প্রতিদিন দেখতাম ওই মন্দিরের কাছে একজন প্রতিবন্ধী ব্যক্তি তার গাড়িতে বসে থাকতেন। তাকে প্রতিদিন ওখানে দেখে দেখে একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা কাকু, তোমাকে রোজ এখানে বসে থাকতে দেখি, তোমার রোজ ওই গাড়ি চালিয়ে আসতে কষ্ট হয় না? তখন তিনি বললেন, সারা দিন রাত বাড়ির ওই চার দেয়ালের মাঝে হাঁপিয়ে উঠি, তাই রাত পেরিয়ে ভোর হলেই আমি আমার এই পথ চলতে পারার সাথীকে নিয়ে বেরিয়ে পড়ি সকালের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। তারপর চারিদিকের এই সৌন্দর্য উপভোগ করতে করতে মায়ের মন্দিরের কাছে এসে মাকে প্রণাম করে বলি, মা গো, কি শান্তি! বাড়িতে থেকে সারাদিনের হাঁপিয়ে ওঠার সেই কষ্টটা যেন দূর হয়ে যায়। আমি তখন ছোট ছিলাম, তখন ওর কথাটা আমি তেমন বুঝতে পারিনি, তাই হাসতে হাসতে আমি আমার বাড়ির দিকে ফিরে আসছিলাম। পিছন থেকে তিনি আমাকে ডেকে বললেন, এই বুড়ি, এই কথাগুলোর মানে যখন বড় হবি তখন বুঝবি। এখন আমার বিয়ে হয়ে গেছে, তবে সেই প্রতিবন্ধী কাকুটা আর বেঁচে নেই। যখন সকালে পথ চলতে যাই মনে মনে ভাবি যে সেদিন উনি ঠিকই বলেছিলেন। সারাদিন বাড়ির এই চার দেয়ালের মাঝে থেকেও সকালের এই পথ চলাটা কতটা শান্তিদায়ক। দেবী মণ্ডল, থানা ফলতা, গ্রাম অনন্তরামপুর। হ্যাঁ, আসলে এটা কম বয়স বেশি বয়স না। দেবী মণ্ডলের যেটা হয়েছে যে সত্যি সত্যি কম বয়সের একটা বাচ্চা মেয়ে, তার বাড়ির মধ্যে থাকা বাইরে থাকা, সে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, বাড়ির মধ্যে যখন থাকে আদরে থাকে, হইচই করে থাকে। এই যে বাড়ি থেকে মাঝে মাঝে বেরিয়ে পড়া, কোথাও একটা নির্জনে একা চলে যাওয়া এবং মায়ের কাছে চলে যাওয়া, মায়ের কাছে গিয়ে বলা খুব শান্তি, এইটার যে আনন্দ, সেই আনন্দটা একজন বয়স্ক মানুষ যিনি হয়তো প্রতিবন্ধী, তার কারণে তাকে খানিকটা কষ্টের মধ্যে অসুবিধের মধ্যে থাকতে হয়, তার পক্ষেই বোঝা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম বাইরে দূরে। বাইরে দূরে এর আগের দিন বলছিলাম একটি মেয়ের কথা। এলো চুলের একটি মেয়ে, সাদা কাপড় পরে এসে ইন্দ্রনাথ চক্রবর্তীকে পথ ভুলিয়ে নিয়ে এলো, নিয়ে এসে একটা ভাগাড়ের মধ্যে এনে দাঁড় করালো। মনে পড়ছে? হ্যাঁ, কোন নগরের শকুন্তলা কালী মন্দিরের কথা। তো যা বলছিলাম, সেই 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 জাদু মন্ত্রে ইন্দ্রনাথকে এনে ফেলেছে একটা ভাগাড়ের মধ্যে, একটা অশ্বত্থ গাছের সামনে। চারপাশে পশুর সব, পচা মাংসের দুর্গন্ধ। মাথার উপরে অশ্বত্থ গাছ থেকে কর্কশ স্বরে শকুন ডেকে উঠল। ইন্দ্রনাথ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। কি হলো তার? কোন নিয়তি তাকে এই ঘৃণ্য জায়গায় এনে ফেললো? ফিরে গেলেন ইন্দ্রনাথ, ভালো করে চান করলেন বাড়িতে এসে। অসুচি 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 লাগছে নিজেকে। ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ স্বপ্নে দেখলেন মা কালী তাকে বলছেন, তুই আমাকে চিনতে পারিসনি বোকা? ওরে, আমি তো তোকে ভুলিয়ে ভালিয়ে ওই ভাগাড়ে অশ্বত্থ গাছের নিচে নিয়ে গিয়েছি, জানবি আমারই লীলা। শোন, ওই যে অশ্বত্থ গাছ,
শকুনের বাসা, ওরই নিচে তুই ঘট স্থাপন করে আমার পুজো শুরু কর। ওইখানে মা, ওই অপবিত্র ভাগাড়ের মধ্যে ওই শকুনের আস্তানায়? হ্যাঁ, ওইখানেই। ঘৃণা দূর করে ওইখানে গিয়ে আমার পূজা শুরু কর, যা। বেশ, তাই হবে মা। মায়ের আদেশ। ইন্দ্রনাথ ওই অশ্বত্থ গাছের নিচে হোগলা পাতা আর তাল পাতা দিয়ে মণ্ডপ তৈরি করলেন, সেইখানে শুরু করলেন দেবীর আরাধনা। এখানে এই কালী মন্দিরের গল্পটা একটু থামাই, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি। এই যে পুরাণের যে শকুন্তলা, মানে সোজা কথায় কালিদাসের শকুন্তলা, কালিদাসের শকুন্তলা হিসেবেই তো তার নাম। তার নাম শকুন্তলা হলো কেন? আমাদের ছোটবেলায় তো বাড়িতে এসে পড়তে হতো, সেই সুবাদে মনে থেকে গেছে। বনের মধ্যে বাচ্চা মেয়েটাকে কর্ণমুনি শকুন বা পাখির দ্বারা রক্ষিত দেখেছিলেন বলে তার নাম রেখেছিলেন শকুন্তলা। তাহলে দেখুন, দুটো ক্ষেত্রে নামের উৎস একটাই, শকুন, তাই না? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন বাইরে দূরে শকুন্তলা কালী মন্দিরের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। গানের পর আবার সৌমিত্র বসু, আবার বাইরে দূরের শেষ পর্যায়ে আজকের মতো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কোন্নগরের এই যে দেবী যার কথা বলছি আপনাদের, মা কালী, শকুন্তলা দেবী, তার মন্দিরের কথা, একে খুব জাগ্রত বলে মনে করেন সবাই। বহু দূর দূর জায়গা থেকে পুজো দিতে আসেন ভক্তেরা। না, দর্শন মানে কিন্তু শুধু দর্শন নয়। পুজোর আগের রাত থেকে ভক্তেরা আসতে শুরু করবেন, দণ্ডি কাটতে কাটতে জল ঢালা হবে। এই যে সারা রাত ধরে এই অনুষ্ঠানটা হয় কালী পুজোর, বহু মানুষ আসেন, এটা একটা মিলনোৎসবের চেহারা নিয়ে নেয়। আচ্ছা, কত মানুষ আসেন এই শকুন্তলা কালীবাড়ি পুজোয়? খোঁজ নিয়ে জানা গেল লক্ষ লক্ষ মানুষ আসেন। হ্যাঁ, হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ। তো সেই সমস্ত অজস্র অগণ্য মানুষের সঙ্গে চলুন আমরাও পা মিলিয়ে দিই, শকুন্তলা কালী মাতার মন্দির দর্শন করতে যাই কোন্নগরে। কোন্নগর স্টেশন থেকে নেমে কতক্ষণ লাগবে? বড় জোর 5 মিনিট। 5 মিনিট উত্তর পূর্ব দিকে গেলেই দেখতে পাবেন এই রক্ষাকালী মন্দির। যে কেউ বলে দেবে, আছে তো, টোটো আছে। যদি আপনি ভেবে থাকেন বেশ লোকালয়ের থেকে দূরে নির্জনে এই মন্দির আর তার দেবী দেখা পাবেন, তাহলে কিন্তু ভুল ভেবেছেন। আজ থেকে প্রায় 150 বছর আগে যেটা ছিল গ্রাম, যার ভাগাড়ে এনে ফেলেছিলেন মা ব্রাহ্মণ ওই ইন্দ্রনাথ চক্রবর্তীকে, সে এখন ব্যস্ত শহর। ইটের পরে ইট, সেখানে মানুষ কীটের দল ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাস, লরি, গাড়ি, এইসবের বিরাম নেই। আওয়াজের চোটে কান মাথা ভোঁ ভাঁ। সব দোকান পাট, বাজার হাট, তার মধ্যে হঠাৎ করে দেখবেন দাঁড়িয়ে আছে এই শকুন্তলা দেবীর মন্দির। মন্দিরটি দোতলা, মানে একতলাতেই মন্দির, দোতলায় একটা বারান্দা মতো আছে আর মন্দিরের চূড়া। আমি এ ব্যাপারে খুব একটা যে জানি বুঝি এরকমটা নয়, কিন্তু এর যে গঠন সেটা দেখে মনে হয় একেবারে ব্রিটিশ গঠন। ওই পুরনো সব সাহেবী ধরনের বাড়ি হয় না, সেগুলো এইরকম দেখতে হয়। যে সময় মন্দির বানানো হয়েছিল তখন তো সাহেবদের এই বাড়ি তৈরির ধরনটাই প্রচলিত ছিল নাকি। কিন্তু না, আজকে আর সময় নেই। মন্দিরের কথা, মন্দিরের বিবরণ, তার ভেতরের প্রতিমার বিবরণ, এই সমস্ত আবার আগামীকাল হবে। আজকের মতো শেষ করতে হবে শরণাগত। শেষ করবার আগে মনে করিয়ে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে এবং চিঠি লিখুন আর চিঠি লিখুন। এবার তাহলে কবিতা। বাহির পথে বিভাগে হিয়া কিসের খোঁজে গেলি, আয় রে ফিরে আয়। পুরানো ঘরে দুয়ার দিয়া ছেঁড়া আসন মেলি, বসিবি নিরালায়। সারাটা বেলা সাগর ধারে কুড়ালি যত নুড়ি,
নানা রঙের শামুক ভারে বোঝাই হলো ঝুড়ি, লবণ পারাবারের পারে প্রখর তাপে পুড়ি মরিলি পিপাসায়। ঢেউয়ের দোল তুলিল রোল অকুল তল জুড়ি, কহিল বাণী কি জানি কি ভাষায়, আয় রে ফিরে আয়। বিরাম হলো আরামহীন যদি রে তোর ঘরে, না যদি রয় সাথী সন্ধ্যা যদি তন্দ্রালীন মৌন অনাদরে, না যদি জালে বাতি, তবু তো আছে আধার কোণে ধ্যানের ধনগুলি। একেলা বসি আপন মনে মুছিবি তার ধুলি, গাঁথিবি তারে রতন হারে বুকেতে নিবি তুলি মধুর বেদনায়। কানন বিথি ফুলের রীতি না হয়ে গেছে ভুলি, তারকা আছে গগন কিনারায়, আয় রে ফিরে আয়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।